প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সামনের দিনগুলো তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজে সুরক্ষিত থাকবে, তোমার পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে সুরক্ষিত রাখার সর্বাত্মক প্রয়াস চালাবে, এই প্রত্যাশা রেখেই আমি মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ প্রথম বর্ষে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই কোর্সের যে টপিকটা নিয়ে কথা বলছিলাম বিগত ক্লাসগুলোতে, সেই টপিকেরই অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যে বিষয়গুলো নিয়ে এতদিন কথা বলেছি, তারই দুটো আমি আজকে প্রবলেম করাবো। যে প্রবলেম দুটো করানোর মধ্য দিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব যে রেশিও অ্যানালাইসিস কিভাবে বের করতে হয় এবং এটা কিভাবে আমরা কমেন্টসগুলো করতে পারি। তো কাজেই আমার বোর্ডে যে রেকর্ডটা দেওয়া থাকবে, বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা তোমরা ভালো করে খেয়াল করো এবং এই অঙ্ক দুটো খেয়াল করার পরবর্তীতেই আমরা অঙ্কটা সলিউশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে তোমরা দুটো প্রবলেম দেখতে পাচ্ছ। আমরা প্রবলেম 1-এ দেখতে পাচ্ছি XY traders reported you the following information for the year ended 2019। আমরা দেখতে পাচ্ছি বিগিনিং অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 3 লাখ, সেলস অন অ্যাকাউন্ট 15 লাখ, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 1 লাখ, এন্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল 2,50,000। আমরা রিকোয়ারমেন্টসে দেখতে পাচ্ছি আমাদের ক্যালকুলেশন করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলস টার্নওভার রেশিও, বি নাম্বার কমেন্ট অন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, সি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অ্যান্ড ডি কমেন্ট অন অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এই ছিল আমাদের প্রবলেম 1, এইটা আমরা আজকে সলিউশন করাবো। আর 2 নম্বর প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটাও আমরা সলিউশন করাবার চেষ্টা করব। ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট কম্পিউট দ্য ফলোয়িং রেশিওস। আমরা এখানে দেখতে পাচ্ছি সোনালী লিমিটেড ব্যালেন্স শিট ডিসেম্বর 31, 2019। আমরা একটা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি লাইবিলিটি সাইড এবং অ্যাসেট সাইডস। লাইবিলিটি সাইডে আমাদের যে ফিগারগুলো দেওয়া আছে, ইকুইটি শেয়ার টাকা 1 লাখ, প্রেফারেন্স শেয়ার 50,000, রিজার্ভ 20,000, আনডিস্ট্রিবিউটেড প্রফিট 20,000, ডেপ্ট 50,000, অ্যাকাউন্টস পেয়েবল 10,000, এক্সপেন্স পেয়েবল 5,000, ব্যাঙ্ক ওভারড্রাফট 15,000। টোটাল লাইবিলিটিস হলো 2,70,000। আমরা অ্যাসেট সাইড দেখতে পাচ্ছি ফিক্সড অ্যাসেটস টাকা 2 লাখ, প্রিলিমিনারি এক্সপেন্সেস 10,000, অ্যাকাউন্টস রিসিভেবল 30,000, ইনভেন্টরি 20,000, রেভিনিউ রিসিভেবল 9,000, প্রিপেইড এক্সপেন্সেস 1,000। আমরা অ্যাসেট সাইজ টোটাল দেখতে পাচ্ছি 2,70,000 টাকা। আমাদের যে জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, প্রপ্রিয়েটরি রেশিও, ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও অথবা এটা আমরা ক্যাপিটাল গিয়ারিং রেশিও বলি, অ্যান্ড ডেপ্ট ইকুইটি রেশিও। তো এই হলো আমাদের দুটো অঙ্ক, যে দুটো অঙ্ক আমরা পর্যায়ক্রমে করাবো। আমরা প্রথম অঙ্ক যেটা আছে সেটা হলো আমাদের প্রবলেম 1, যেটা আমরা করাবো। আশা করছি তোমরা অঙ্ক দুটো ভালো করে খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাই তোমাদেরকে। চলে যাচ্ছি আমাদের আজকের সলিউশনে। তো তোমরা বোর্ডে দেখতে পেয়েছো যে দুটো অঙ্ক, সেই অঙ্কের মধ্যে প্রথম যে প্রবলেমটা ছিল XYZ traders reported you the following information for the years ended 2019, যেটা অলরেডি তোমরা বোর্ডে দেখেছো। আমি আবার একটু তোমাদের পড়ে শোনাচ্ছি যার কারণে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিগিনিং অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 3 লাখ, সেলস অন অ্যাকাউন্ট টাকা 15 লাখ, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স টাকা 1 লাখ, অ্যান্ড এন্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 2,50,000। এই হলো আমার ইনফরমেশন এবং এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের যা করতে হবে তা হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও বের করতে হবে এবং এই অ্যাকাউন্ট টার্নওভার রেশিওর মধ্যে বি নাম্বার বললো কমেন্ট অন অ্যাকাউন্টস টার্নওভার রেশিও, অর্থাৎ এই যে অ্যাকাউন্টস টার্নওভার রেশিওটা বের করলাম এটার উপরে আমাকে মন্তব্য করতে হবে যে এটার অ্যাকাউন্টস টার্নওভার রেশিওর যে ফিগারটা বের হলো সেটা আমার প্রতিষ্ঠানের জন্য কতটুকু মঙ্গলজনক বা প্রতিষ্ঠান কতটুকু বা ম্যানেজমেন্ট কতটুকু এফিশিয়েন্ট সেটা আমরা জানতে পারবো। অ্যান্ড সি নাম্বার হলো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অর্থাৎ আমাদের কালেকশন পিরিয়ড কত যেটা আমাদের বের হবে সেটা আমাদের জন্য কতটুকু মঙ্গলজনক বা আমাদের কতটুকু সন্তোষজনক সেটা আমরা দেখতে পাবো। অ্যান্ড সেটার উপরেই কমেন্ট অন অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এবং এটার উপর আমাকে কমেন্ট করতে হবে। তো কাজেই আমরা এখন
যে অঙ্কটা দেখলাম সেটা আমরা সরাসরি চলে যাব। তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও অর্থাৎ এই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও বের করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে, ইতিমধ্যে তোমাদেরকে সূত্র আমি লিখে দিয়েছি, আশা করছি তোমরা সেগুলো মনে রেখেছো এবং বাসায় প্র্যাকটিসও করেছো। তো আমাদের এখন টার্নওভার রেশিও সূত্র কি? নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই হলো আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলস। নেট ক্রেডিট সেলস আর হলো আমাদের ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমাদের এই সমস্যার মধ্যে কিন্তু আমাদের নেট ক্রেডিট সেলস সেইভাবে দেওয়া নেই, আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে নেট ক্রেডিট সেলস আমরা কিভাবে বের করব? সেলস রিটার্ন অ্যালাউন্স আছে আর আমাদের সেলস অন অ্যাকাউন্ট আছে, অর্থাৎ টোটাল সেলস থেকে আমরা যদি সেলস রিটার্ন অ্যালাউন্স বাদ দেই তাহলে আমরা কি বের করতে পারবো? আমাদের টোটাল ক্রেডিট সেলসটাকে বের করতে পারবো। তাহলে টোটাল নেট ক্রেডিট সেলস হলো কি আমাদের sales on account minus sales returns and allowance. আমাদের সেলস অন অ্যাকাউন্ট দেওয়া আছে কত? 15 লক্ষ টাকা। আর আমাদের সেলস রিটার্ন দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে আমাদের দাঁড়ালো কত? 14 লক্ষ টাকা হলো নেট ক্রেডিট সেলস। আর বের করতে হবে কি আমাদের? অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ ওয়ার্কিংস 1, ওয়ার্কিংস 2, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সমান সমান বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল বা বিগিনিং accounts receivable plus ending accounts receivable divided by 2। তাহলে আমাদের বিগিনিং অ্যাকাউন্টস রিসিভেবল হলো 3 লাখ টাকা আর এন্ডিং আছে আমাদের 2,50,000 টাকা, ভাগ হলো 2। এখন এটা হলো 5,50,000। আমরা যদি ভাগ দিই তাহলে কত আমাদের? 2,75,000 টাকা। এই হলো আমাদের সূত্রের মধ্যে প্রয়োগ করার জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটা আমরা বের করে নিলাম, নেট ক্রেডিট সেলস এন্ড এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলস। তাহলে আমরা এখন আমাদের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমি ওয়ার্কিংসটা মুছে দিতে পারি, 14 লক্ষ এবং 2,75,000। তোমরা অবশ্যই অঙ্ক করার সময় ওয়ার্কিংসটা এক সাইডে ডান সাইডে রেখে দেবে অথবা যে কোনো রাফ হিসাবে রাখবে, ওয়ার্কিংসটাও কিন্তু তোমাদের দেখাতে হবে। তো এখন আমরা আমাদের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি দাঁড়ালো? নেট ক্রেডিট সেল 14 লক্ষ 2,75,000। তো এটা যদি আমরা ভাগ দেই
কত বাকি দাঁড়াবে আমাদের 5.1, এটা টাইমস, অর্থাৎ অ্যাকাউন্টস টার্নওভার রেশিও টাইমস ধরে হবে যে অর্থাৎ কত সময়ের মধ্যে এটাকে আমরা কি করতে পারি, এই অ্যাকাউন্টসটাকে নগদে কনভার্ট করতে পারি, ক্যাশ কনভার্ট করতে পারি। দিস ইজ দ্য রিয়েলিটি। তাহলে আমাদের অ্যাকাউন্টস টার্নওভার রেশিওর আমরা যখন সূত্র দিয়েছিলাম তখন বলেছিলাম যে স্ট্যান্ডার্ড টাইম হলো কত, 4 to 6 টাইমস, 4 to 6 টাইমস। তাহলে দেখা যাচ্ছে কি 5.1 টাইমস মিনস উইদিন দ্য 4 to 6 টাইমস। তাহলে আমাদের বি নাম্বার যে কমেন্ট করতে বললো, এটা হলো এ নাম্বার। বি নাম্বার যদি কমেন্ট আমরা লিখি, বললো যে কমেন্ট অন অ্যাকাউন্টস টার্নওভার রেশিও, কমেন্টস তাহলে অ্যাকাউন্টস টার্নওভার রেশিও কত বেরোলো, 5.1 টাইমস। ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করছে, যা যে আমাদের যে স্ট্যান্ডার্ড ভ্যালু 4 to 6 টাইমস তার মধ্যে আছে, অর্থাৎ অ্যাকাউন্টস টার্নওভার রেশিও 5.1 টাইমস indicates that accounts will convert into cash, within the standard value of accounts receivable, that is 4 to 6 times. That's we can say the management of account receivables is efficient. অর্থাৎ এই যে অ্যাকাউন্টস টার্নওভার ব্যাপারটা, এটা আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে আছে, সেই জন্য আমাদের কি এটা আমাদের এফিশিয়েন্ট, অর্থাৎ আমাদের এটা যেটা আমাদের পারপাস, সেই পারপাসটা আমাদের সার্ভ করছে। তো সুতরাং এটা যদি আমরা লিখতে বলি তাহলে আমাদের কমেন্টের উপর অবশ্যই লিখতে হবে, যেহেতু আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে কমেন্ট অন অ্যাকাউন্টস টার্নওভার রেশিও, সুতরাং সেই কমেন্টটা আমরা লিখে দিব। এটা আমি আর লিখে দেখালাম না, আমাদের লিখতে হবে যে অ্যাকাউন্টস টার্নওভার রেশিও 5.1 টাইমস ইন্ডিকেটস that the accounts turnover converted into cash within the standard value of account receivable 4 to 6 times. 4 to 6 times. That's why you can say the management of account receivable is efficient. Right? আশা করছি তোমরা বিষয়টাকে বুঝতে পারছো। আমরা এখন চলে যাব সি নাম্বার রিকোয়ারমেন্টে, অর্থাৎ বি আমি আর লিখে দিলাম না, সময় নষ্ট করার দরকার নাই, তোমরা বিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এখন যাব সি নাম্বার রিকোয়ারমেন্ট। সি নাম্বার রিকোয়ারমেন্টে কি বললো আমাদের, এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড সূত্র হলো আমাদের 360 ডেজ, অর্থাৎ ইয়ার 360 ডেজ divided by accounts turnover ratio. accounts turnover ratio এই হলো আমাদের সূত্র। তাহলে আমরা যদি এখন এই সূত্র প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের 360 divided by accounts turnover ratio কত বের করলাম, 5.1। তাহলে এটা হলো কত আমাদের 71 ডেজ, 71 ডেজ। আর এটার স্ট্যান্ডার্ড হলো 60 to 90 ডেজ। হ্যাঁ, তাহলে 60 to 90 ডেজ হলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই সময়ের মধ্যে এটাকে কনভার্ট ইনটু ক্যাশ, কত সময়ের মধ্যে আমরা এটাকে ক্যাশ করতে পারি সেটা আমাদের দেখালো 71 ডেজের মধ্যে আমরা কি করতে পারি, কনভার্ট ইনটু ক্যাশ করতে পারি। দ্যাটস হোয়াই তাহলে আমরা সেই আগের মতোই ডি নাম্বার যে কমেন্ট আমাদের লিখতে বললো সেটাতে আমরা সহজেই বলতে পারি, কি বলতে পারি, যে এভারেজ কালেকশন পিরিয়ড 71 ডেজ indicates accounts turnover average collection period converted into cash within the standard value of 60 to 90 days.
60 to 90 days. That's we can say the management of average collection period is satisfactory. অর্থাৎ আমাদের যেহেতু 60 to 90 হলো আমাদের কি স্ট্যান্ডার্ড ভ্যালু, অর্থাৎ এই সময়ের মধ্যেই যদি এটাকে সময়ের মধ্যে কনভার্ট করা যায় তাহলে সেটা আমাদের জন্য স্যাটিসফ্যাক্টরি। কিন্তু সুতরাং দেখা যাচ্ছে আমাদের 71 ডেজের মধ্যে আমরা কি করতে পারি, এটা ইজিলি আমরা কনভার্ট করতে পারছি। দ্যাটস ওয়াই ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। আশা করছি বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে। আমাদের ডি নাম্বারে যে রিকোয়ারমেন্ট ছিল সেটা তোমরা সেইভাবেই লিখবে, যে আমাদের যে ব্যাপারটা ছিল যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইন্ডিকেট 71 days converted into cash within the standard value of average collection period 60 to 90 days within the time. That's why you can say the average collection period 71 days is satisfactory for the company or for the business. আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করলাম এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এখন 2 নম্বর প্রবলেমে চলে যাব। সলিউশন 2। সলিউশন 2। তাহলে আমাদের প্রবলেম 2 যেটা ছিল আমি আবার একটু পড়ে শোনাচ্ছি, সেটা হলো from the following balance sheet compute the following ratios. compute the following ratios। তাহলে সেখানে আমাদের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা সোনালী লিমিটেড ব্যালেন্স শিট দেওয়া আছে ডিসেম্বর 31, 2019। আমাদের যে ব্যালেন্স শিটটা আছে সেই ব্যালেন্স শিটের এগেইনস্ট আমাদের প্রথমে করতে বললো কি কারেন্ট রেশিও। প্রথমে করতে বললো আমাদের কি কারেন্ট রেশিও। তাহলে রিকোয়ারমেন্ট 1 হলো কারেন্ট রেশিও। আর সূত্র কি কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলো সেগুলো তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। কারেন্ট অ্যাসেট হলো সেই সমস্ত সম্পদ যেগুলো আমরা উইদিন দ্য 1 ইয়ারের ভিতর আমরা কি করি কনভার্ট ক্যাশ করতে পারি, এবং কারেন্ট লায়াবিলিটি সেগুলো যেগুলো আমাদের উইথ দ্য 1 ইয়ারের ভিতর আমাদের পে করতে হয়। তাহলে সেই সমস্ত কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি বের করে তা আমাদের কি করতে হবে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে আমাদের কারেন্ট অ্যাসেট যেগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি কারেন্ট অ্যাসেট আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলস, ইনভেন্টরি, রেভিনিউ রিসিভেবল এন্ড প্রিপেড এক্সপেন্স। তাহলে আমাদের প্রথমে কারেন্ট অ্যাসেট গুলো আমরা যোগ করে নেই। অ্যাকাউন্ট রিসিভেবল হলো 30,000 প্লাস 20,000 প্লাস হলো 9,000 এন্ড প্লাস প্রিপেড এক্সপেন্স হলো 1,000 ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট কি কি আছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, এক্সপেন্স পেয়েবল এন্ড ব্যাংক ওভারড্রাফট। তাহলে 10,000 প্লাস 5,000 প্লাস হলো 15,000। আমি একটু তোমাদের পরিষ্কার করার জন্য এতগুলো লিখেছি। আমি যদি সবগুলো যোগ করে একসাথেও লিখতাম তাহলে কিন্তু সমস্যা ছিল না, কিন্তু কোনগুলো নিয়ে আমাদের কারেন্ট অ্যাসেটস এবং কোনগুলো নিয়ে আমাদের কারেন্ট লায়াবিলিটিস সেটাকে একটু পরিষ্কার করার জন্য আমি কিন্তু এখানে এইভাবে ভেঙে ভেঙে লিখেছি। তোমাদের কিন্তু এভাবে ভেঙে না লিখলেও চলবে। তোমরা যদি সরাসরি বসিয়ে দাও এই যোগফলটা 30 আর 20 50 60,000 আর হলো 30,000, তাহলে আমাদের কত দাঁড়ালো 2:1। অর্থাৎ 1 টাকা লায়াবিলিটির এগেইনস্টে আবার 2 টাকার অ্যাসেট আছে। এটার স্ট্যান্ডার্ড কত? এর স্ট্যান্ডার্ডও কিন্তু 2:1। এর স্ট্যান্ডার্ডও কত 2:1। তাহলে আমরা কি বলতে পারি এটা আমাদের জন্য ব্যবসার জন্য খুবই স্যাটিসফ্যাক্টরি। তাহলে কারেন্ট রেশিও আমরা বের করলাম কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস,
এবং আমি তোমাদের একটু ভেঙে ভেঙে দেখালাম এই জন্য যে তোমরা বুঝতে পারবে যে আসলে কোন অ্যাসেটগুলো নিয়ে আমাদের এই টোটাল অ্যাসেট, দ্যাট মিনস কারেন্ট অ্যাসেট হলো এবং কোনগুলো নিয়ে আমাদের কারেন্ট লায়াবিলিটিস হলো, সেগুলো একটু ভেঙে দেওয়ার উদ্দেশ্যই হলো যে আমাদের তোমাদের ধারণাটাকে একটু স্বচ্ছ করা বা পরিষ্কার করা। এখন 2 নম্বরে যাব আমরা, লিকুইড রেশিও। দুই নম্বর করবো আমরা লিকুইড রেশিও। লিকুইড রেশিও সূত্র কি আমাদের? লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। লিকুইড অ্যাসেটের কারণ, লিকুইড অ্যাসেট আবার কোনগুলো? তার লিকুইড অ্যাসেট হলো সেই সমস্ত অ্যাসেট যেগুলো কারেন্ট লায়াবিলিটিস থেকে যদি আমরা ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স বাদ দেই তাহলে আমাদের সেটা হবে কি? লিকুইড অ্যাসেটস। অর্থাৎ লিকুইড অ্যাসেট সমান সমান কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স। তো কারেন্ট লায়াবিলিটিস কত ছিল আমাদের? 60,000 মাইনাস 20,000 মাইনাস 1,000 সমান সমান 39,000। ওয়ার্কিংস, হ্যাঁ। তাহলে এই হলো আমাদের লিকুইড অ্যাসেট। তাহলে এই লিকুইড অ্যাসেট যখন কারেন্ট লায়াবিলিটিতে ভাগ দেই তাহলে আমাদের চলে আসবে লিকুইড রেশিও। তাহলে কত আমাদের লিকুইড অ্যাসেট হলো? 39 ডিভাইডেড বাই 30,000 সমান সমান 1.3:1। 1.3:1। তাহলে এটার স্ট্যান্ডার্ড কিন্তু কি? এটার স্ট্যান্ডার্ড হলো 1:1। এটার স্ট্যান্ডার্ড হলো 1:1, যেটা তোমাদের আগে আমি লিখে দিয়েছিলাম যে তোমার লিকুইড রেশিওর স্ট্যান্ডার্ড হলো 1:1। তো আমাদের রেশিও বের হলো কত? 1.3:1। That's why you can say it's not, but it's satisfactory. অর্থাৎ মোটামুটি ভালো। অর্থাৎ আমার অ্যাসেটের তুলনায় লায়াবিলিটি একটা 1:1 কিন্তু আছে 1.3:1। অর্থাৎ আমার লিকুইড অ্যাসেটটা এখনো লায়াবিলিটি একটু বেশি আছে। সুতরাং দ্যাটস ওয়াই ইট ইজ গুডস অর স্যাটিসফ্যাক্টরি। এবার আমরা যাব 3 নাম্বার, দ্য প্রপার্টি রেশিও। হলো আমাদের প্রপার্টি রেশিও, PRO। প্রপার্টি সূত্র কি আমাদের? ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। ইকুইটি ফান্ড কিভাবে বের করব আমরা এখন? ইকুইটি ফান্ড হচ্ছে ইকুইটি শেয়ার আর আমাদের প্রেফারেন্স শেয়ার প্লাস পি লিখে দাও, পি শেয়ার প্লাস হলো আমাদের রিজার্ভ প্লাস আনডিস্ট্রিবিউটেড প্রফিট।
আনডিস্ট্রিবিউটেড প্রফিট সমান কি আমরা দেখতে পাচ্ছি 1 লাখ প্লাস হলো 50,000 প্লাস রিজার্ভ হলো 20,000 and undistributed হলো 20,000 এটা কত 1,90,000 টাকা। তাহলে আমরা ইকুইটি ফান্ড পেয়ে গেলাম। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি দাঁড়ালো 1,90,000 and total assets কোনগুলো টোটাল অ্যাসেটস আমরা যখন বের করব সেই টোটাল অ্যাসেটস থেকে কিন্তু আমাদের কি বাদ যাবে টোটাল অ্যাসেটস বাদ যাবে প্রিলিমিনারি এক্সপেন্সেস টোটাল অ্যাসেটস বাদ যাবে কত আমাদের টোটাল অ্যাসেটস বাদ যাবে আমাদের প্রিলিমিনারি অ্যাসেটসটাকে আমরা অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত এটা ফিক্সড অ্যাসেট দ্যাটস ওয়াই আমাদের হবে কত 2,70,000 বিয়োগ হলো 10,000 1,90,000 আর হলো 2,60,000 ভাগ দিলে দাঁড়াচ্ছে কত 0.73 হলো 1 এর স্ট্যান্ডার্ড হলো 3:4 এর স্ট্যান্ডার্ড ছিল কত 3:4 এর স্ট্যান্ডার্ড ছিল 3:4 কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এটার ভ্যালু হলো কত 0.73:1 তাহলে আমরা কি তুমি সহজেই এটাকে মন্তব্য করতে পারছো যে আমাদের প্রপার্টি রেশিওটা নট স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ এটা আমাদের কি সন্তোষজনক নয় এটা আমাদের কোনো মতেই প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক নয় যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু হলো 3:4 তো তোমরা ইজিলি বুঝতে পারছো যে আমার যে প্রপার্টি রেশিও বের হলো 0.7:1 এটা কিন্তু আমার স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু যাচ্ছে না সুতরাং এটাকে আমরা কখনোই কি বলতে পারি না স্যাটিসফ্যাক্টরি বলতে পারি না। আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের 4 নাম্বার সেটা কি রেশিও বের করতে বললো আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও অথবা এটাকে ক্যাপিটাল গিয়ারিং রেশিও আমরা বলতে পারি তাহলে এটা সূত্র কি আমরা ইউজ করব প্রেফারেন্স শেয়ার প্লাস ডিবেঞ্চার ডিভাইডেড হলো ইকুইটি ফান্ড তাহলে প্রেফারেন্স শেয়ার হলো কত আমাদের 50,000 প্লাস ডিবেঞ্চার ছিল আমাদের ডিবেঞ্চার মানে ডেট 50,000 একটা ডিবেঞ্চার হলো ডেট বা ঋণ ইকুইটি ফান্ড ছিল আমাদের 2,60,000 ইকুইটি ফান্ড ছিল ইকুইটি ফান্ড হলো আমাদের ভুল বললাম 1,90,000 ইকুইটি ফান্ড হলো কত 1,90,000 যেটা আমরা আগে বের করেছিলাম 1,90,000 তাহলে 1,00,000 ভাগ হলো 1,90,000 আর কত ধরলো আমাদের 0.526:1 এটার স্ট্যান্ডার্ড কত এটার স্ট্যান্ডার্ড হলো 1:2 এটা হলো 1:2 তাহলে কি দাঁড়ালো আমাদের স্ট্যান্ডার্ডের সাথে নাই স্ট্যান্ডার্ড ধারে কাছেও নেই সেই জন্য এটা আমাদের স্যাটিসফ্যাক্টরি নয় সুতরাং কোম্পানির কাছে কোম্পানির স্ট্রাকচার বা ক্যাপিটাল গিয়ারিং রেশিও যেটা আমাদের মূলধনের যে অবস্থান সেটা আমাদের কি অবস্থা সেটা আমাদের স্যাটিসফ্যাক্টরি নয়। আমরা চলে যাব এখন 5 নম্বরে ডেট ইকুইটি রেশিও ডেট ইকুইটি সূত্র কি আমাদের
আউটসাইড লায়াবিলিটিস divided by equity fund. অর্থাৎ বাহ্যিক ঋণের তুলনায় আমার অভ্যন্তরীণ মূলধনের রেশিও কত সেটা বের করার জন্য আমরা কি করি, ডেট ইকুইটি রেশিও বের করি। অর্থাৎ আমাদের যে এক্সটার্নাল লায়াবিলিটিস বা আউটসাইড লায়াবিলিটিস আছে সেই তুলনায় আমার মূলধনের পরিমাণের অনুপাতটা কত সেইটা আমরা বের করি সেই আউটসাইড কি বলবো ডেট ইকুইটি রেশিওর মাধ্যমে। তো সেখানে আমাদের আউটসাইড লায়াবিলিটিস কি আছে, ডেট প্লাস অ্যাকাউন্টস পেয়েবল প্লাস হলো আমাদের এক্সপেন্স পেয়েবল প্লাস হলো আমাদের বন্ড ব্যাংক ওভারড্রাফট ডিভাইডেড বাই হলো আমাদের ইকুইটি ফান্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেপ্ট ছিল আমাদের কত, 50,000 প্লাস 10,000 প্লাস হলো 5,000 প্লাস হলো 15,000 ডিভাইড বলে 1,90,000 কত হলো 80,000 1,90,000 কত হয় 40.42:1 আর স্ট্যান্ডার্ড কত 1.3 1:3। তো সুতরাং এটাও দেখতে পাচ্ছি আমাদের যে ডেট ইকুইটি রেশিও অর্থাৎ যে অবস্থান আমাদের সেইটা কিন্তু আমাদের খুব ভালো অবস্থানে নেই। তো সুতরাং এটাও আমাদের স্যাটিসফ্যাক্টরি নয়। তাহলে এই যে বিষয়গুলো দিয়েই কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসি যে আমাদের কি অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠানের কোনটার কি অবস্থান আছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কি করতে পারি, সিদ্ধান্ত নেই। তো আশা করছি যে রেশিওগুলো আমি তোমাদের কাছে করিয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছো এবং এই বিষয়গুলো এখন তোমরা বাসায় বসে বই দেখে প্র্যাকটিস করবে। অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে ততই তুমি শিখতে পারবে এবং সূত্রগুলো তোমার মনে রাখতে হবে, কারণ সূত্র তুমি মনে রাখতে না পারলে কিন্তু তুমি অঙ্কগুলো সলিউশন করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি বোঝার মধ্যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করব। তো তোমাদের আবারও আমি ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।